চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, হত্যা, দুর্নীতি, জ্বালাও পোড়াও সব কিন্তু আগের জায়গায় আছে। কারণ বাজারের রাজপথ এবং ব্যবসায়ীদের ফুটপাত কে দখল করে আছে? গুলিস্তানের ফুটপাত কে দখল করে আছে? আপনি যদি যান সদরঘাটের ফুটপাত কে দখল করে আছে? আপনি যদি যান বিভিন্ন সিটি কর্পোরেশনে, সেখানে এখনও কি দুর্নীতি হয় না? এখনও কি একটা ফাইল চালানোর জন্য 500 টাকা ঘুষ দিতে হয় না? হয়, অবশ্যই। শুধুমাত্র সাপের পরিবর্তন হয়েছে, বিষের কোনো পরিবর্তন হয় না। হয়তো বা একটা বড় সাপ ছিল, এখন ছোট সাপের আদলে সেটাকে আবারও সবল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জাতিকে। শুধুমাত্র একটা বিষয়ের, একটা পাত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু বিষাক্ত জিনিসের পরিবর্তন হয়নি। হয়তো বা আপনার কাছে একেবারে অবাক করা একটা বিষয় মনে হতে পারে, বিষয়টা কি? পাত্র পরিবর্তন হলে বিষাক্ত জিনিস বা বিষের পরিবর্তন হয় নাই, বিষয়টা কেমন? রিয়েলি আপনাকে কি বলছি, বাংলাদেশের সরকার প্রধান এবং সরকারি দল এবং রাজনৈতিক দলের পট পরিবর্তন হয়েছে, কিন্তু এই দেশে যে নিয়মকানুন যা ছিল তার কি কোনো পরিবর্তন হয়েছে? মোটেই হয়নি। আগের সময়ের সরকারের যারা অঙ্গ সংগঠন ছিল, নাম বলতে চাই না, 5ই আগস্টের পরিবর্তনের পর জাস্ট নামটা চেঞ্জ হয়েছে। আমার তো মনে হয় শুধুমাত্র সাপের পরিবর্তন হয়েছে, বিষের কোনো পরিবর্তন হয় নাই। পাত্রের পরিবর্তন হয়েছে, তার আক্রমণের ধরন পরিবর্তন হয় নাই। আমার কাছে কেনই যেন বারবার মনে হয় দেশটা কি আসলে বিপ্লবের অরিজিনাল থিম থিওরির মধ্যে অতিবাহিত হচ্ছে? কেন জানি মনে হচ্ছে না, এটা হচ্ছে না। গ্যাপটা কোথায়? গ্যাপ হলো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে একজনও পলিটিক্যাল পার্সন নন, সবাই এনজিও প্লাস নন পলিটিক্যাল। যারা পলিটিক্যাল নন তারা আসলে পলিটিক্যাল ডিসিশন নেওয়ার মতো শক্তি, সাহস এবং বুকের মহিমাটা ধারণ করে না। যদি একজন রাজনীতিবিদ আজকে এই জায়গাটায় বসতেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতেন, তাহলে ডিসিশনগুলো অন্য বিভিন্ন জায়গায় একেবারে পরিবর্তন দেখানো যেত, একটা বিস্ময়কর চেঞ্জ দেখানো যেত। সাধারণ জনগণ মনে করতো হ্যাঁ, রিয়েলি আমাদের বিপ্লবের স্বাদ আমরা পেতে যাচ্ছি। কিন্তু আমি কোনোভাবেই ডক্টর ইউনূসের সমালোচনা করি না। তিনি বড় ধরনের অর্থনীতিবিদ, তিনি ইন্টারন্যাশনালি একজন বিজনেসম্যান, সোশ্যাল মিডিয়াতে তার প্রভাব আছে, বিভিন্ন দেশের সাথে তার ভালো সম্পর্ক আছে। তিনি একটি এনজিও পরিচালনা করে সারা বিশ্বকে একটা মডেল দেখিয়েছেন। সুতরাং তার সমালোচনা করার আমার কোনো সুযোগ নাই এবং কোনো ধরনের সাহস, শক্তিও নেই। কিন্তু আমি একটা কথা সুন্দর করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস নাগরিক শক্তি নামে একটি দল করতে চেয়েছিলেন। 7 থেকে 12 দিনের মাথায় সেই দলটাকে তিনি থামিয়ে দিয়ে তিনি কিন্তু দেশ ছেড়েছিলেন, বলেছিলেন রাজনীতি আমার কাজ নয়। সুতরাং এখন তিনি যে জায়গাটায়, যে চেয়ারে বসে আছেন, এটাও একটা রাজনীতির অংশ। এই জায়গাও তিনি সফল হবেন এই কথাটা বিশ্বাস করা খুব কষ্ট হয় আমার, অথবা বিশ্বাস করার মতো স্থানটা খুঁজে পাচ্ছি না। কেন? যারা চাঁদাবাজি করতেছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, যারা দুর্নীতি করতেছেন তাদের বিরুদ্ধে কোনো সাঁড়াশি অভিযান নেই, যারা এখন বিভিন্ন জায়গায় দেখলাম বাড়িতে বাড়িতে হামলা করতেছে, বাজার দখল করতেছে, ফুটপাত দখল করতেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযান নেই। কেন? এই জায়গাটাতে প্রথম দরকার ছিল। এর সাথে সাথে আপনি সয়াবিন তেল, কোনো পণ্যদ্রব্যের দাম কমানোর দরকার ছিল না। সয়াবিন তেল 40 টাকা কমিয়ে দেন, অথবা 80 টাকা কমিয়ে দেন, 100 টাকা বা 90 টাকার মধ্যে নিয়ে আসেন। আপনার কত টাকা লস হতো? সাধারণ জনগণ আপনাকে আজীবন স্মরণ রাখতো। এবং আমার মনে হয় 90 টাকার মধ্যে যদি সয়াবিন তেল বাংলাদেশে বিক্রি হয়, এখানে কোনো লস হওয়ার সুযোগ নেই। আমি বলবো, যদি আপনাদের এমন ভয় থাকে যে সয়াবিন তেলের লিটার 90 টাকা হবে, তাহলে আপনি মালয়েশিয়ার পাম অয়েলটা নিয়ে আসেন। পাম অয়েলের কোয়ালিটি অনেক ভালো, যেটা আপনার এই দেশের সয়াবিনের চেয়ে আমার কাছে মনে হয়েছে সেই দেশের 1 নম্বর পাম অয়েলটা অনেক বেশি বেটার। আপনি সেটা ওই দেশে এই মুহূর্তে যদি খুচরাও কিনেন, একেবারে মুদির দোকান থেকে কিনে নিয়ে আসেন, তাও বাংলাদেশি টাকায় আপনার 60 টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন। তাহলে হিসাব করুন, আপনি 60 থেকে 65 টাকায় যদি আপনি খুচরা দোকান থেকে কেনেন, আপনি যদি সেটা ফ্যাক্টরি থেকে কেনেন, তাহলে এটা আপনি বাংলাদেশি টাকায় 35 থেকে 32 টাকার মধ্যে কিনতে পারবেন। সেটা এনে আপনি 80 টাকায় সেল করলেও সব কোম্পানি প্রফিট করা সম্ভব। এখানে ট্রান্সপোর্ট কস্ট পার লিটারে আর কতই আসে? 3 টাকা, এর বেশি তো আর নয়। আপনি একটু ট্যাক্সটা কমিয়ে দিন, আমার মনে হয় 80 টাকায় সয়াবিন তেল বা পাম অয়েলের 1 নম্বর তেলটা বিক্রি করা সম্ভব ছিল। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যে আসলে বিপ্লবের ধারা এখনও যেন আমাদের কাছে সুদূর পরাহত, অধরাই থেকে যাচ্ছে। মনে হয় এই জায়গাটাকে আরও দ্রুত ডেভেলপ করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। আমার কাছে মনে হয় যেন তারা পুরাতন সরকারের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে দিন কাটাচ্ছেন। ভবিষ্যৎ প্ল্যানটা কি? আপনি যদি ক্ষমতায় বসেন, যেদিন বসলেন ওই দিন রাতেও কি আপনি চিন্তা করেন নাই আপনি আপনার প্রশাসন, আপনি আপনার মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করবেন? যদি না করতে পারেন, তো আপনাকে ওই চেয়ারে বসতে বলছে কে? শুধুমাত্র ডায়লগ দিতে, শুধুমাত্র মানুষের একটা সালাম নেওয়ার জন্য? না, এগুলো নয়। আপনি তো দেখতেছেন বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে, আনসার বিদ্রোহ দেখলেন, সেটা বিভিন্নভাবে দমন করা হয়েছে। কারা দমন করেছে? ছাত্ররা অ্যাক্টিভভাবে আবার ফিরে এসেছিল মাঠে, বিধায় আপনি টিকে গেছেন। দেখলাম ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেলে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের ডাক্তারদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সরকারি বিষয়কে সমস্ত
মেডিকেলকে তারা শাটডাউন করে দেবেন। কোথায় পেলেন এই সাহস? কোথায় পেলেন এই দুঃসাহসটা? আপনি কি একবার ভাবতে পারেন না যে ওখানে যারা বসা আছে তারা কিন্তু কোটাভিত্তিক দলীয় শৃঙ্খলার মধ্যে চাকরি পাওয়া ব্যক্তিরা, ওখানে কিন্তু মেধাবীরা নাই। ওখান থেকে সরিয়ে দেন যারা বিদ্রোহ করে সাথে সাথে, এবং সাথে সাথে গ্রেপ্তার করেন। জেলখানাগুলো এখন ফাঁকা আছে, বিরোধী দলের তো বহু মুক্তি পেয়েছে, ওই জেলখানাগুলো আপনি ঢুকিয়ে দেন, দেখবেন বিদ্রোহের নামে আর কেউ বিশৃঙ্খলা করবে না। আশা করি সাহসী সিদ্ধান্ত আপনি নেবেন, দেশ ভালো পথে যাবে এবং বিপ্লবের একটা গতি আমরা ফিরে পাবো।